ওই জন্যই। আগের দিন আমরা যেগুলো যে সংজ্ঞাগুলো করেছিলাম, ঠিক আছে, আগের দিন আমি যে সংজ্ঞাগুলো করিয়েছিলাম বাকিগুলো এখন হবে। দেখো, আগে হয়েছিল যতটা সম্ভব প্রাতিপদিক পর্যন্ত, আগে হয়েছিল প্রাতিপদিক পর্যন্ত। এখন দেখো বাকিটা হবে না, বাকি আছে কি কি। প্রাতিপদিক এখনো শেষ হয়নি, তারপর আছে প্রাতিপদিক হচ্ছে নদী, ঘি, হুম, ঘি, তারপরে হচ্ছে উপধা, তারপরে আছে অপৃক্ত, গতি, পদ, তারপরে বিভাষা, 13তে হচ্ছে সবর্ণ, 14তে। কোনো স্ক্রিন দেখতে পাওয়া যাচ্ছে না। কেন? আমার স্ক্রিন তো শেয়ার করাই তো আছে। জানি না। স্ক্রিন তো দেখা যাচ্ছে। স্ক্রিন কেউ দেখতেই পাচ্ছ না? কেউ দেখতে পাচ্ছ না? দেখো তো এবার দেখতে পাচ্ছ কিনা। স্যার আমি তো দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে, সবাইকে বলছি দেখা যাচ্ছে এখন। উর্মিলা দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ। হুম, দেখো এই যে নিষ্ঠা আছে না, নিষ্ঠা, একটা সূত্র আছে তক্তবতু নিষ্ঠা। তক্তবতু নিষ্ঠা, এগুলো তেমন কিছুই নেই। যে তক্তবতু নিষ্ঠার সূত্র, এর পদচ্ছেদ কি হবে? পদচ্ছেদ এটাই হবে, তক্তবতু, এটা একটা হবে আর নিষ্ঠা একটা হবে। এখানে বলতে পারো এখানে হচ্ছে কি প্রসঙ্গ কি না, এই ত প্রত্যয় এবং তবতু প্রত্যয়, এই দুটো প্রত্যয়কে বলা হয় নিষ্ঠা প্রত্যয়। মানে ত প্রত্যয় এবং তবতু প্রত্যয়ের আর একটা নাম হচ্ছে নিষ্ঠা। ত প্রত্যয় এবং তবতু প্রত্যয়ের আর একটা নাম হচ্ছে নিষ্ঠা। যেমন ধরো ব্যাকরণে অকার, একার, ওকার, এই তিনটে বর্ণকে কি বলা হয়? অ, এ, ও, এই তিনটেকে কি বলা হয়? আমার কথা শোনা যাচ্ছে? গুণ। আমার কথা শোনা যাচ্ছে?
হ্যাঁ বললাম তো গুণ বলা হয়। হ্যাঁ, গুণ। ঠিক আছে, তাহলে গুণ বলা হয়। মানে অকার, একার এবং ওকার এই তিনটির একটা নাম হচ্ছে গুণ। তেমনি নিষ্ঠা, এটা হচ্ছে সংজ্ঞা। আচ্ছা, তার মানে ভেবে দেখো, অকার, একার, ওকার এই তিনটের সংজ্ঞা কি? এই তিনটের কি সংজ্ঞা দেওয়া হয়েছে? অ, এ, ও, এই তিনটির কি সংজ্ঞা দেওয়া হয়েছে? সংজ্ঞা মানে নাম। আচ্ছা, রিপ্লাই করো, আমি তো জিজ্ঞেস করছি কতক্ষণ ওয়েট করতে হবে একটা রিপ্লাইয়ের জন্য? 5 মিনিট। অ, এ, ও এই তিনটিকে কি সংজ্ঞা দেওয়া হয়েছে ব্যাকরণে? গুণ। গুণ সংজ্ঞা দেওয়া হয়েছে। ঠিক আছে, তার মানে ওটা হচ্ছে গুণ, হচ্ছে সংজ্ঞা। আর অ, এ, ও এই তিনটে হচ্ছে সঙ্গী। অ, এ, ও এই তিনটে হচ্ছে সঙ্গী, আর গুণ হচ্ছে সংজ্ঞা। যেমন বলছি যে রাম, রয়াকার ম, এটা হচ্ছে সংজ্ঞা। ঠিক আছে, রাম, রয়াকার ম, রাম, এটা হচ্ছে সংজ্ঞা। আর এই সংজ্ঞাটা আছে কার? ওই যে ব্যক্তিটা, যে সুদর্শন যে ব্যক্তি, একটা ভালো দেখতে রাম, যে পুরুষ, দশরথের ছেলে রাম, ওই ব্যক্তিটা হলো সঙ্গী। ওই ব্যক্তিটা হলো সঙ্গী। তার মানে রাম হচ্ছে রয়াকার ম রাম, এটা হচ্ছে সংজ্ঞা। আর ওই সংজ্ঞাটা যার আছে সে হয় সঙ্গী। তাহলে গুণ, এটা হলো সংজ্ঞা। ওই গুণ সংজ্ঞাটা কার কার আছে? অকার, একার, ওকার, এরা হলো সঙ্গী। তাহলে গুণ সংজ্ঞার সঙ্গী কে কে? গুণ সংজ্ঞার সঙ্গী কে কে? অকার একার ওকার। অকার, একার, ওকার, এরা হচ্ছে গুণ সংজ্ঞার সঙ্গী। ঠিক আছে, দেখো তেমনি এখানে ত এবং তবতু প্রত্যয়ের নিষ্ঠা সংজ্ঞা হয়। ত এবং তবতু এই দুটি প্রত্যয়ের নিষ্ঠা সংজ্ঞা হয়। তাহলে এখানে সংজ্ঞাকে আর সঙ্গীকে, সংজ্ঞাকে আর সঙ্গীকে? ওই তো ত আর তবতুটা সঙ্গী আর নিষ্ঠাটা সংজ্ঞা। নিষ্ঠা হচ্ছে সংজ্ঞা। আমি সবাইকারই রিপ্লাই চাইছি, কেউ একজন না দিক, তার মানে অন্যরা বুঝতে পারছো না, একাই বুঝতে পারছে। নিষ্ঠা হচ্ছে সংজ্ঞা বাচক পদ, আর তক্তবোধ হচ্ছে সঙ্গী বাচক পদ। ঠিক আছে, সঙ্গীবাচক পদ। তার মানে নিষ্ঠা হচ্ছে সংজ্ঞাবাচক পদ এবং তক্তবোধ হচ্ছে সঙ্গী, নিষ্ঠা সংজ্ঞাবাচক পদ আর তক্তবতু সঙ্গীবাচক পদ। বাস এটুকুই। অর্থ কি হবে? পাণিনীয় ব্যাকরণ শাস্ত্রে ত প্রত্যয়ের এবং তবতু প্রত্যয়ের নিষ্ঠা সংজ্ঞা হয়। বাস এটুকুই, আর কিছু না। পরবর্তী কি? সর্বনাম সংজ্ঞা। তার মানে এই যে নিষ্ঠা, নিষ্ঠা যে পেলাম, এটা একটা সংজ্ঞা। তাহলে নিষ্ঠা সংজ্ঞা বিধায়ক সূত্র কি? নিষ্ঠা সংজ্ঞা বিধায়ক সূত্র কি? হ্যাঁ, নিষ্ঠা সংজ্ঞা বিধায়ক সূত্র কি? ওই তো ত তবতু নিষ্ঠা। তক্তবতু নিষ্ঠা। ঠিক আছে, নিষ্ঠা সংজ্ঞা বিধায়ক সূত্র তক্তবতু নিষ্ঠা, এটা হচ্ছে বক্তব্য। তেমনি ওই যে সর্বনাম, এটাও একটা সংজ্ঞা। যে আমরা পাচ্ছি সর্বনাম, ওটা একটা সংজ্ঞা। এখন ওই সর্বনাম যে সংজ্ঞা, ওই সংজ্ঞা বিধায়ক সূত্র কি তা আমরা পড়ব এখন। ওই সর্বনাম বিধায়ক সূত্র হচ্ছে সর্বাদীনি সর্বনামানি।
সর্বাদীনি সর্বনামানি, এর সর্বাদীনি, হ্যাঁ ঠিক আছে। পদচ্ছেদ কি হবে? পদচ্ছেদ যেমন আছে ওটাই হবে, পদচ্ছেদ ওটাই হবে যে সর্বাদীনি সর্বনামানি, এটাই পদচ্ছেদ হবে। এখন এর অর্থ কি হবে? অর্থ হচ্ছে সর্বাদিগণে পঠিত শব্দ সমূহের সর্বনাম সংজ্ঞা হয়। একটা গণ আছে, একটা গণ আছে, কি গণ? সেই গণটার নাম হচ্ছে সর্বাদিগণ। কি বললাম? একটা গণ আছে, সেই গণটার নাম হচ্ছে সর্বাদিগণ। ওই সর্বাদিগণে মানে এরকম অনেক গণ আছে, যেমন সর্বাদিগণ আছে, অজাদিগণ আছে, ঠিক আছে, অনেক গণ আছে এরকম। ওই গণে কীরকম কি করা হয় না, গণে হচ্ছে যে অনেক শব্দ সেখানে গ্রহণ করা হয়। সাপোজ ধরো একটা বিরাট বড় গ্রাম, একটা বিরাট বড় গ্রাম, ঠিক আছে, মানে গণের উপযোগিতা কি? যদি বলা হয় যে গণের উপযোগিতা কি, এইরকম বলা যেতে পারে একটা বিরাট বড় গ্রাম, সেই গ্রামে অনেক সম্প্রদায়ের মানুষ বসবাস করে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, হ্যাঁ খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, অনেক সম্প্রদায়ের মানুষ বসবাস করে। এখন কোনো একটা বাইরে থেকে কোনো একজন দান করতে এসেছেন, তিনি দান করবেন না, কাদেরকে দান করবেন? তখন উনি একটু বৌদ্ধ ধর্মাবলম্বী, যিনি দান করতে এসেছেন তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী। তখন উনি বললেন যে বৌদ্ধদের কীরকম টাইটেল হয় আমি জানি না, বা আমি ঘোষ বলছি, ঠিক আছে, যারা হিন্দু তারা ঘোষ, যারা হিন্দু তারা ঘোষ, মানে ওই গ্রামে ঘোষ সম্প্রদায়ের মানুষের বসবাস করে। দিয়ে এখন উনি এসছেন দান করতে, কি না শীতকালে কম্বল দান করবেন। উনি কিভাবে বলবেন যে আপনারা, যদি জিজ্ঞেস করা হয় আপনারা কি দান করবেন, ধরো ওই যে যারা দান করতে এসছেন উনি হয়তো গ্রামে প্রবেশ করেছেন, গ্রামে এসেছেন, দিয়ে গ্রামের লোক জিজ্ঞাসা করেছেন আপনারা কাদেরকে দান করবেন। উনি কি বলবেন? আপনারা কাদেরকে দান করবেন কি বলবেন? ও আমি গোপাল ঘোষকে, রমেশ ঘোষকে, সীতা ঘোষকে, মিতা ঘোষকে, এরকম বলবেন কি? এরকম না বলে উনি বরং বলবেন আমি ঘোষ সম্প্রদায়কে দান করব, যারা ঘোষ সম্প্রদায়ের আছে তাদেরকে আমি কিছু দান করতে চাই। তাহলে কি হলো? তাহলে ঘোষ সম্প্রদায়ে যতজন আছে সবাইকে বুঝিয়ে গেল, আর কাউকে নাম ধরে বলতে হলো না। এটা হচ্ছে গণের কাজ। কি বললাম বোঝা গেল? হ্যাঁ কি না? কি বললাম বোঝা গেল? ঠিক এখানেও ঠিক সেই রকমই, মানে সর্বাদিগণে অনেক শব্দ আছে, অনেক মানে প্রায় 60 থেকে 70টা, আরও বেশি শব্দ আছে, 100টাও হতে পারে, গুণিনি, অনেক শব্দ আছে। তাহলে এখন ওই সর্বাদিগণে যে শব্দগুলো পাঠ আছে, ওই সর্বাদিগণে যে শব্দগুলো পাঠ আছে ওই শব্দগুলোর কি সংজ্ঞা হবে? সর্বনাম সংজ্ঞা হবে। সর্বনাম সংজ্ঞা মানে যে ওই শব্দগুলিকে আমরা সর্বনাম বলে জানব, যে এটা একটা সর্বনাম শব্দ। আমি একটা লিস্ট দিচ্ছি, লিস্ট এখানে আছে মেবি। একটা লিস্ট দিচ্ছি, এই লিস্টটা হচ্ছে সর্বাদিগণে আছে। এটা মানে অনেকই শব্দ সেখানে সর্বাদিগণে পাঠ আছে। দেখো প্রথম শুরু হচ্ছে, দেখো যে সর্বাদিগণে, যে সর্বাদিনী সর্বনাম সংজ্ঞানি ভবন্তি। আচ্ছা, এই সর্বাদিগণে কোন কোন শব্দ পাঠ হয়েছে? সর্ব, সর্বৌ, সর্বে, সর্বম, সর্বাম, এই সমস্ত শব্দগুলো সর্বনাম, মানে সর্ব শব্দটা সর্বনাম, সর্ব শব্দের সর্বনাম সংজ্ঞা হবে। আর কি আছে দেখো, বিশ্ব শব্দটা সর্বনাম, উভয়,
এইগুলো সব সর্বনাম, উভয়ও সর্বনাম, ঠিক আছে। তারপরে দেখো আছে যে ডতর ডতম, কতর কতম, ইতর অন্য অন্যতর, এক দুই, নেম, সম, এইগুলো সব সর্বনাম শব্দে মানে সর্বনাম যে গণ আছে সেই গণে পঠিত হয়েছে। মানে এই শব্দগুলো ওই সর্বাদি গণে পঠিত হয়েছে, মানে এই শব্দগুলো সর্বাদি গণে আছে, ইনক্লুডেড আছে। তাহলে সর্বাদি গণে যে সমস্ত শব্দ আছে সেই শব্দগুলোর সর্বনাম সংজ্ঞা হয়। তার মানে ওই যে সর্ব, ডতর ডতম, কতর কতম, নেম, সম, এই শব্দগুলো সর্বাদি গণে পাঠ হয়েছে, তাই এই শব্দগুলোর সর্বনাম সংজ্ঞা হয়। সর্ব, ডতর ডতম, কতর কতম, নেম, সম প্রভৃতি শব্দগুলি সর্বাদিগণে পঠিত হওয়ায় এদের সর্বনাম সংজ্ঞা হয়ে থাকে আলোচ্যমান সূত্র দিয়ে, ঠিক আছে। আলোচ্যমান সূত্র দিয়ে সর্বনাম সংজ্ঞা হয়ে থাকে। এখন বলো দেখি, এই যে এখানে যে সংজ্ঞা কোনটা আর সঙ্গী কোনটা, সংজ্ঞা কোনটা সঙ্গী কোনটা এই সূত্রে? সংজ্ঞা কি এই সূত্রে? সংজ্ঞা কি? সর্বনামটা, হ্যাঁ বলো। সর্বনামটা সর্বনাম হচ্ছে সংজ্ঞা, ঠিক আছে। কারণ এই সূত্র দিয়ে সর্বনাম সংজ্ঞার বিধান হচ্ছে, তাই সর্বনাম হচ্ছে সংজ্ঞা। আর সঙ্গী কোনগুলো? সঙ্গী ওই শব্দগুলো সর্ব, ডতর ডতম, কতর কতম, এই প্রভৃতি শব্দগুলো হচ্ছে সঙ্গী, ঠিক আছে। বোঝা গেছে? এইগুলো হলো সঙ্গী। তাহলে এটা বোঝা গেল। এরপরে ভ সংজ্ঞা। ভ সংজ্ঞা কিরকম? ভ সংজ্ঞা বিধায়ক সূত্র হচ্ছে ইয়াচিভম। ইয়াচিভম ইয়াচি এটা হচ্ছে তোমার সপ্তমীর এক বচন, আর এখানে ভম, ভম হচ্ছে প্রথমার এক ইয়াচিভম, ঠিক আছে। এখন এই সূত্র দিয়ে হয় কি? এই সূত্র দিয়ে হয় ভ সংজ্ঞা। ইয়াচিভম দিয়ে হয় ভ সংজ্ঞা। এটা প্রথমার এক বচন ভম, ফলম শব্দের মতো মেবি ভম। তাহলে এখানে সংজ্ঞা কি বলতো? ইয়াচিভমের সংজ্ঞা কি? ইয়াচিভম সূত্রে সংজ্ঞা কি? ওই তো ভম। ভম এটা সংজ্ঞা, ঠিক আছে। আর সঙ্গী কি? মানে সংজ্ঞা বাদ দিয়ে বাকি অংশটা, যোচি। সংজ্ঞা বাদ দিয়ে বাকি অংশটা হয় সঙ্গী। তাহলে এখানে ইয়াচি এটা হচ্ছে সঙ্গী। আচ্ছা, পদচ্ছেদ গেল। এখন সূত্রার্থ কি হবে? এখানে দেখো, এটা অনেক কিছু জানতে পারবে। অসর্বনাম, অসর্বনাম স্থান সংজ্ঞক প্রত্যয় যদি পরে থাকে, এটা হচ্ছে এক, বুঝতে হবে। অসর্বনাম স্থান সংজ্ঞক প্রত্যয় যদি পরে থাকে। দুই কি? যকার আদিতে আছে এমন প্রত্যয় যদি পরে থাকে।
3 হচ্ছে অচ আদিতে আছে এমন প্রত্যয় যদি পরে থাকে, এবং 4 হচ্ছে স্বাদি প্রত্যয় যদি পরে থাকে। তাহলে পূর্বে অবস্থিত যে প্রকৃতি তার ভ সংজ্ঞা হবে। কি বললাম? অসর্বনাম স্থানসংজ্ঞক প্রত্যয় যদি পরে থাকে। অসর্বনাম স্থানসংজ্ঞক প্রত্যয় কোনগুলো? আগে জানতে হবে যে সর্বনাম স্থানসংজ্ঞক প্রত্যয় কোনগুলো, তাহলে অসর্বনাম স্থানসংজ্ঞক আমি পেয়ে যাব। ঠিক আছে, সর্বনাম স্থানসংজ্ঞক প্রত্যয় কোনগুলো সেইগুলো জানলেই আমি বাকিগুলো পেয়ে যাব। না, সর্বনাম স্থানসংজ্ঞক প্রত্যয় কোনগুলি? সু, ঔ, যস, অম, ঔট, এই 5টি প্রত্যয় হলো সর্বনাম স্থানসংজ্ঞক প্রত্যয়। এই 5টা হচ্ছে সর্বনাম স্থানসংজ্ঞক প্রত্যয়। তাহলে বাকিগুলো সু, ঔ, যস, অম, ঔট, এই 5টা সর্বনাম স্থানসংজ্ঞক প্রত্যয়। তাহলে বাকি কি কি আছে? সু, ঔ, যস, অম, ঔট সর্বনাম স্থানসংজ্ঞক শেষ। শস, টা, ভ্যাম্ভিস, এ ভ্যাম্ভস, অসে ভ্যাম্ভস, অস, ওস, আম, ই, ওস, সুপ। এই যে দ্বিতীয়ার বহুবচন শস, এখান থেকে হচ্ছে অসর্বনাম স্থানসংজ্ঞক প্রত্যয়। স্বাদি প্রত্যয় মোট 21টা। স্বাদি প্রত্যয় মোট 21টা। 21টার মধ্যে 5টা হচ্ছে সর্বনাম স্থানসংজ্ঞক প্রত্যয়। স্বাদি প্রত্যয় হচ্ছে 21টা, আর তার মধ্যে 5টা হচ্ছে সর্বনাম স্থানসংজ্ঞক প্রত্যয়, আর বাকি 16টা হচ্ছে অসর্বনাম স্থানসংজ্ঞক প্রত্যয়। ঠিক আছে, এই অসর্বনাম স্থানসংজ্ঞক প্রত্যয় পরে থাকলে পূর্বের যে প্রকৃতি তার ভ সংজ্ঞা হয়। যেমন এটাও যদি উদাহরণ দিই, ধরে বললাম রাম যুক্ত টা, রাম যুক্ত টা। আচ্ছা, এই যে টা প্রত্যয়টা সর্বনাম স্থানসংজ্ঞক নাকি অসর্বনাম স্থানসংজ্ঞক, কোনটা? টা প্রত্যয়টা সর্বনাম স্থানসংজ্ঞক নাকি অসর্বনাম স্থানসংজ্ঞক, কোনটা? অসর্বনাম স্থানসংজ্ঞক। তাহলে অসর্বনাম স্থানসংজ্ঞক প্রত্যয় যদি পরে থাকে, পরে আছে, তাহলে পূর্বে অবস্থিত যে প্রকৃতি, পূর্বে অবস্থিত প্রকৃতি কোনটা? রাম, এটা। তাহলে এর কি হবে? ভ সংজ্ঞা হবে। কোন সূত্র দিয়ে হবে? ইয়চিভাম সূত্র দিয়ে। দেখো বোঝা গেল হ্যাঁ কি না? হ্যাঁ। ক্লিয়ার তো? হ্যাঁ। দ্বিতীয় প্রকারের উদাহরণ কি হবে? আচ্ছা, দ্বিতীয়ত কি বলেছে কি না, জকারাদৌ প্রত্যয় পরে, জকারাতিতে আছে। সাপোজ ধরো একটা বললাম যে চি ধাতু, চি, চি যুক্ত ইয়ত, চি যুক্ত ইয়ত, চি ইয়। দেখো যে ইয়ত প্রত্যয়, এই ইয়ত প্রত্যয়ের আদিতে জকার আছে, হ্যাঁ কিনা? হ্যাঁ। তাহলে জকার আদিতে আছে এমন প্রত্যয় পরে আছে,
তাহলে তার পূর্বের যে প্রকৃতি মানে চি, তার কি সংজ্ঞা হবে? তার কি সংজ্ঞা হবে? জকার আদিতে আছে এমন প্রত্যয় পরে আছে, তাহলে জকার আদিতে আছে এমন প্রত্যয় পরে আছে, তাহলে তার পূর্বে অবস্থিত যে প্রকৃতি মানে চি, তার কি তার ভ সংজ্ঞা হবে এই সূত্র দিয়ে। তাহলে চি এর ভ সংজ্ঞা হবে, দিয়ে ভ সংজ্ঞা হয়ে আরও সব কাজ টাজ হয়ে রূপটা হবে চেয়ম, রূপটা হবে চেয়ম হবে। তৃতীয় প্রকার উদাহরণ কি আছে? অজাদৌ প্রত্যয় পরে, ধরো বললাম অজাদৌ প্রত্যয় অচ, অজাদৌ মানে অচ আদিতে আছে এমন প্রত্যয়, অচ আদিতে আছে এমন প্রত্যয় হচ্ছে অজাদি প্রত্যয়। যদি বলা হয় যে করণ, করণযুক্ত, করণযুক্ত অন, কি বললাম? করণযুক্ত অন। তাহলে দেখো এই যে অন প্রত্যয় করেছি, অন প্রত্যয়ের আদি বর্ণ কি অচ না? অন প্রত্যয়ের আদি বর্ণ অচ, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে অচ আদিতে আছে এমন প্রত্যয় আমরা পেয়েছি, তাহলে অচ আদিতে আছে এমন প্রত্যয় আছে, তাহলে অচ আদিতে আছে এমন প্রত্যয় হচ্ছে অন, আর সেই অনের আদি শব্দ স্বরূপ হচ্ছে করণ, তাহলে এর ভ সংজ্ঞা হবে আলোচ্যমান সূত্র দিয়ে, দিয়ে ভ সংজ্ঞা হয়ে দিয়ে রূপটা হবে কারণ, মানে করণ শব্দের সঙ্গে অন টন করে কারণ হয়। আর চতুর্থ প্রকার উদাহরণ কি? 4 হচ্ছে চতুর্থ কি আছে? স্বাদি। স্বাদি বলতে ওই সু, স্বাদি বলতে ওই যে সু ঔ যস অম ঔট সস টা ভ্যাম ভিস এ ভ্যাম হস, এই 21টা প্রত্যয় আছে, এই 21টা প্রত্যয় এবং তার সঙ্গে আরও কিছু প্রত্যয় আছে, কপ কুইপ, এই সব কিছু প্রত্যয় আছে, কপ কুইপ নিয়, হ্যাঁ এই প্রত্যয়গুলো আছে, এই প্রত্যয়গুলো হচ্ছে স্বাদি প্রত্যয়। তার মানে যেটা, হ্যাঁ বলো, কিছু বলছো? আচ্ছা, তাহলে এই হচ্ছে স্বাদি প্রত্যয়। তার মানে ওই স্বাদি প্রত্যয়ের মধ্যেও ধরো ওই যে রামযুক্ত ই এলো, তাহলে ইটা হচ্ছে স্বাদি প্রত্যয়। স্বাদি প্রত্যয় ইজ ইকুয়াল টু ওই সু ঔ যস অম ঔট সস, এই যে 21টা প্রত্যয়, এই 21টা প্রত্যয়কে স্বাদি প্রত্যয় বলে, 21টা প্রত্যয়কে স্বাদি প্রত্যয় বলে, ঠিক আছে? তাহলে এখানে ইটা হচ্ছে স্বাদি প্রত্যয়, এই স্বাদি প্রত্যয় যদি পরে থাকে তাহলে তার পূর্বের যে শব্দ তার ভসংজ্ঞা হবে, মানে রামও এখানে ভসংজ্ঞা হবে। দেখো পরে কোন সূত্র আছে? পরে আছে সর্বনাম স্থান, পরে আছে সর্বনাম স্থান, একটা সূত্র আছে সুডো নপুংসকস্য,
সুড নপুংসকস্য। সুড নপুংসকস্য, এটা হচ্ছে সূত্র। পদচ্ছেদ কি? সুট অনপুংসকস্যের সূত্র। সুট অনপুংসকস্য। সুট একটা প্রত্যাহার, ঠিক আছে? সুট একটা প্রত্যাহার। দেখো এই সূত্রে কিন্তু অ্যাকচুয়ালি এই সূত্রে কিন্তু সঙ্গী নেই। এই সূত্রে দুটোই সংজ্ঞা। ভুল বললাম, এই সূত্রে সংজ্ঞা নেই। মানে সূত্রে যেমন যে সংজ্ঞাবাচক পদের উল্লেখ থাকছিল, এখানে কিন্তু নেই। এখানে সুট এবং অনপুংসকস্য এই দুটো পদই সঙ্গীবাচক পদ। সংজ্ঞা হচ্ছে সর্বনাম, এই সর্বনাম স্থান। এটা হচ্ছে সঙ্গীবাচক পদ, ঠিক আছে? সংজ্ঞার সঙ্গী। এখন এখানে কি হচ্ছে? সংজ্ঞার সঙ্গী। সুট বলতে কি? সুট বলতে সু, ঔ, যস, অম, ঔট, এই যে পাঁচটা প্রত্যয়। দেখো এই সুয়ের সু আর ঔটের ট, এটা সুট। সুয়ের সু আর ঔটের ট দের সুট। তাহলে সুট বলতে এই পাঁচটা প্রত্যয়কে বোঝায়। সু, ঔ, যস, অম, ঔট। সুট বলতে এই পাঁচটা প্রত্যয়কে বোঝায়। সুট মানে সু, ঔ, যস, অম, ঔট। এই পাঁচটা প্রত্যয়ের সর্বনাম স্থান সংজ্ঞা হয়। সু, ঔ, যস, অম, ঔট এই পাঁচটা প্রত্যয়ের সর্বনাম স্থান সংজ্ঞা হয়। এবং সেটা কিন্তু সর্বক্ষেত্রে নয়। অনপুংসকস্য মানে নপুংসক ভিন্ন। নপুংসক ভিন্ন মানে নপুংসক ভিন্ন যে সু, ঔ, যস, অম, ঔট এদের কিন্তু সর্বনাম স্থান সংজ্ঞা হবে। কিরকম দেখো, যদি বলা হয় ফল। স্যার ক্লাস কি আর হবে? হ্যাঁ, ক্লাস চলছে তো। কেন? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? আমার কথা শোনা হ্যাঁ যাচ্ছে? শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। আগে শোনা যাচ্ছিল না? না মাঝখানে না, তো কোনো কিছু কথাই শুনতে শোনা পাইনি, যাচ্ছে না। 4-5 মিনিট মতো এখন কিছু শোনা শুনলাম। যাচ্ছে। তা আমাকে আমি তো বকেই যাচ্ছি, কোনো কারণে মিউট হয়ে গেছিল আমার, এটা দেখলাম। ও মানে 5 মিনিট কোনো কথা শোনা যায়নি। কি অবস্থা, আমি তো সূত্র পরি পেরিয়ে গেলাম আমি। একবার তো মানে আপনাকে লেফট হয়ে স্ক্রিনও গেছে তো দেখতে দেখালো, পাচ্ছি তারপর না, তো আপনি তো থেকেই তো লেফট আর হয়ে কিছু শোনা গেছিলেন। যায়নি। হ্যাঁ স্ক্রিনও তো দেখতে পাচ্ছি না, কি করে বুঝবো যে আপনি কথা বলছেন? আমি অটোমেটিক কোথায় চলে এসেছি, ভ সংজ্ঞা পড়িয়ে দিয়েছি। তোমরা কোনটা লাস্ট শুনেছো? ওই ভটাই তো বলছিলেন। ওই অজাতি প্রত্যয় ওইটা মনে হয় বলতে যাচ্ছিলেন, তারপরে তো লেফট হয়ে গেছেন দেখালো, আর তারপর থেকে আর কিছু শোনা যায়নি। ও, তার মানে লেফট হয়ে গেছি, মানে আমার স্ক্রিনটা লেফট হয়ে গেছে, সেটা দেখিয়েছে, বুঝলাম। মানে আপনি লেফটই হয়ে গেছিলেন, আপনি ছিলেনই না। না না, স্ক্রিনটা নয়, আপনাকেই টোটাল দেখাচ্ছিল আপনাকেই না। দেখতে পাওয়া যাচ্ছিল না, তাই আর এখানে আমরা কিছু তখন জিজ্ঞাসা করিনি, কি 4 জন করে মতো বুঝবো? ছিলাম, আর আরো আরো 2-3 জনও লেফট হয়ে গেছিল। আর যাই হোক, এখানে দেখো আমরা সর্বনাম ও স্থান সংজ্ঞা বলছি। সর্বনাম ও স্থান সংজ্ঞা, এই সর্বনাম ও স্থান সংজ্ঞা কাদের হয় না? সর্বনাম ও স্থান সংজ্ঞা হয়, আচ্ছা, সর্বনাম ও স্থান সংজ্ঞা বিধায়ক সূত্র কি না? সুড নপুংসকস্য। সুড নপুংসকস্য এটা হচ্ছে সর্বনাম ও স্থান সংজ্ঞা বিধায়ক সূত্র। সুড নপুংসকস্য এটা হচ্ছে সর্বনাম ও স্থান সংজ্ঞা বিধায়ক সূত্র।
স্যার তার আগের সূত্রটা তো বললেন না, ওই যে যেটা বলছিলেন জচি ভম, ওটা তো হয়নি হ্যাঁ, ওটা পুরোটা। ওটা রেকর্ডিংটা শুনে নিও, ঠিক আছে? রেকর্ডিংটা শুনবেই, ঠিক আছে, বুঝতে পেরে যাবে, মানে সহজ করে কঠিন নয়, বুঝতে পেরে যাবে। ঠিক আছে। তাহলে সর্বনাম ও স্থান সংজ্ঞা হচ্ছে কোন সূত্র দিয়ে হয় না, সুডো নপুংসকস্য, এই সূত্র দিয়ে হয় সর্বনাম ও স্থান সংজ্ঞা। এই সূত্রটাকে ভাঙলে হবে সুট অনপুংসকস্য, এ করেছি, সুট অনপুংসকস্য, অর্থাৎ সুট কি না, সুট একটা প্রত্যাহার, সুট একটা প্রত্যাহার। তা ওই প্রত্যাহার দিয়ে কি বোঝায়, দেখো সুট একটা প্রত্যাহার, ওই প্রত্যাহার দিয়ে কি বোঝায় যে সু ঔ জস অম ঔট, এই সুয়ের সু আর ঔটের ট দিয়ে সুট, দিয়ে সুট ইজগল টু এই পাঁচটা প্রত্যয়কে বোঝায়, সুট ইজগল টু এই পাঁচটা প্রত্যয়কে বোঝায়। তাহলে সু ঔ জস অম ঔট, এই পাঁচটা প্রত্যয়ের কি সংজ্ঞা হয়, সর্বনাম স্থান সংজ্ঞা হয়, সর্বনাম স্থান সংজ্ঞা, এই পাঁচটা প্রত্যয়ের সর্বনাম স্থান সংজ্ঞা হয়। কিন্তু সেটা যে কোনো সুঔজস অমৌটের হবে না। তাহলে কীরকম হবে না, যে সুঔজসটা নপুংসক হবে না, যে অনপুংসকস্য বলেছে, অনপুংসকস্য, তার মানে নপুংসক ভিন্ন যে সুট, নপুংসক ভিন্ন যে সুট, তার সর্বনাম সংজ্ঞা হবে। যেমন ধর আমি যদি বলি যে ফলযুক্ত সু, রামযুক্ত সু আর লতাযুক্ত সু, তাহলে বলো তো কোন কোন সুয়ের সর্বনাম সংজ্ঞা হবে এখানে? কি বললাম, নপুংসক ভিন্ন, নপুংসক ভিন্ন যে সু ঔ জস অম ঔট, এদের সর্বনাম সংজ্ঞা হবে। তাহলে কাদের হবে এখানে? নপুংসক ভিন্ন, আমার কথা শোনা যাচ্ছে? রামের হবে। হ্যাঁ, রামের হবে। হ্যাঁ স্যার। এখানে সু সর্ব লতা হবে, লতা লিঙ্গ। স্থান সংজ্ঞক, লতার হবে, তাই তো? এখানে সু হ্যাঁ, সর্বনাম লতাটা তো স্ত্রীলিঙ্গ। স্থান সংজ্ঞক, কারণ নপুংসক ভিন্ন বলেছে, ফলটা নপুংসক শব্দ, ফল এটা নপুংসক শব্দ, তাই এর হবে না। নপুংসক ভিন্ন যে সু ঔ জস অম ঔট, তার এখানে সর্বনাম স্থান সংজ্ঞা হবে। এখানে সু সর্বনাম স্থান সংজ্ঞক নয়, এখানে সুটা সর্বনাম স্থান সংজ্ঞক নয়, ঠিক আছে? পরবর্তী, আচ্ছা পদসংজ্ঞা তোমরা জানো, পদসংজ্ঞা সূত্র কি, পদসংজ্ঞা বিধায়ক সূত্র সুপ তিঙন্তম পদম, পদচ্ছেদ কি না, সুপ তিঙন্তম পদম, এটাই পদচ্ছেদ। এখানে সংজ্ঞাসঙ্গী কোনটা, এখানে সংজ্ঞাসঙ্গী কোনটা বলো? পদ হচ্ছে কি, পদ সংজ্ঞা, সংজ্ঞা, আর সুপ্তিগন্তম সঙ্গী। সঙ্গী। সূত্রার্থ হচ্ছে সুবন্ত ও তিঙন্ত এর পদসংজ্ঞা হয়, সুবন্ত এবং তিঙন্তের পদসংজ্ঞা হয়। উদাহরণ কি হবে না, সুপ, সুবন্ত কি না, সুপ প্রত্যয় অন্তে যার, তিঙন্ত কি, তিং প্রত্যয় অন্তে যার, ঠিক আছে না? সুপ কি, সুপ কি সু ঔ জস অম ঔট
সস টা ভ্যাম ভিস এ ভ্যাম ভ্যাস অসি ভ্যাম ভ্যাস অস ওস আম ই ওস সুপ। সুপ। আর তিং কি, প্রশ্ন হবে তিং কি? তিপ তস ঝি সিপ থস থ মিপ বস মস ত আতাম ঝ থাস আথাম ধম ইট বহি মহিং। এগুলো হচ্ছে তিং। এই এই প্রত্যয়গুলো যার অন্তে থাকবে সেটা সুবন্ত, আর সেটাই হবে পদ। যেমন ধরে বলি যে রামযুক্ত, উদাহরণ রামযুক্ত ভ্যাম, তাহলে ভ্যামটা কি প্রত্যয়, তিং না সুপ? সুপ। 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 এটা হচ্ছে সুবন্ত, তাই রামাভ্যাম সুবন্ত পদ। ঠিক আছে। আর যদি বলা হয় যে পচ যুক্ত তিপ কি হবে? পচ যুক্ত তিপ কি হবে? এটা তিক্ত হবে। পচতি। পচ যুক্ত তিপ পচতি, এটা যে তিঙন্ত পদ। এটা তিঙন্ত পদ, ঠিক আছে। পদ যুক্ত তিপ পচতি তিঙন্ত পদ। তাহলে এই রকম উপধা। দেখ উপধা, আজকে সবগুলো হবে না, তবু যতটা এগিয়ে দিচ্ছি। সূত্র কি? অলন্তিয়াত। অলন্তিয়াত পূর্ব উপধা। পদচ্ছেদ কি? অলহ অন্ত্যাত পূর্ব উপধা। এখানে সংজ্ঞা কি? সঙ্গী কি বলো? সংজ্ঞা সঙ্গী কি হবে? সংজ্ঞা কি? উপধাটা সংজ্ঞা। উপধা সংজ্ঞা, আর সঙ্গী অলহ অন্ত্যাত পূর্ব, এই তিনটে সঙ্গী। দেখো এখানে আগে একটু আমাকে পদের অর্থগুলো জানতে হবে। কিরকম দেখো, পদার্থ। অলহ মানে কি? অলহ মানে অচ হল, এই উভয় প্রকার বর্ণকেই একসঙ্গে অল বলে। ঠিক আছে, অচ এবং হল এই উভয় প্রকার বর্ণকে একসঙ্গে অল বলে। তাহলে অলহ, অলহ কোন বিভক্তি? আচ্ছা, অন্ত্যাত কোন বিভক্তি? এখানে অন্ত্যাত কোন বিভক্তি বলো তো? পঞ্চম। পঞ্চমীর এক বচন। এটা হচ্ছে বিশেষ্য, আর অলহ হচ্ছে বিশেষণ। ভুল বললাম, অলহ বিশেষ্য আর অন্ত্যাত বিশেষণ, মানে অন্ত্যাত অলহ। যদি বলা হয় যে সুন্দরহ রামহ, মানে সুন্দর রাম, সুন্দরহ বালকহ, সুন্দর বালক। এখানে কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ? বালকটা হচ্ছে বিশেষ্য, বিশেষণ সুন্দর। সুন্দর। তেমনি এখানেও ঠিক অন্ত্যাত অলহ, অন্তটা হচ্ছে বিশেষণ আর অলহ হচ্ছে বিশেষ্য। তাহলে অল মানে কি পেলাম? অল মানে কি পেলাম? অল মানে সমস্ত বর্ণ। ঠিক আছে, সমস্ত স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। হ্যাঁ ওই তো, মানে সমস্ত বর্ণ। সূত্রার্থকে দেখো যে অন্তিম অলের পূর্ব, এই যে পূর্ব আছে, অন্তিম অলের পূর্ব মানে অন্তিম যে অল তার পূর্বে
যে বর্ণ থাকে তার উপধা সংজ্ঞা হয়। অন্তিম যে অল, সেই অলের পূর্বে যে বর্ণ থাকে তার কি হয়? তার উপধা সংজ্ঞা হয়। অন্তিম অলের পূর্বে অবস্থিত যে বর্ণ তার উপধা সংজ্ঞা হয়। অন্তিম অলের পূর্বে অবস্থিত যে বর্ণ সেই বর্ণের উপধা সংজ্ঞা হয়। ঠিক আছে? যেমন যদি উদাহরণ দেওয়া হয়, যদি উদাহরণ দেওয়া হয় যে ধরে বললাম রাম, বা এখানে কিছু অ্যাড করতে হবে যে কোনো শব্দস্বরূপের, কোনো শব্দস্বরূপে, এটা অ্যাড করতে হবে। ঠিক আছে? ধরে বললাম যে রাম, রামটাকে বর্ণ বিশ্লেষণ করি একটু, তাহলে বোঝা যাবে। র আ ম অ, এখানে অন্তিম অল কোনটা? ও অ। তাহলে সেই অন্তিম অলের পূর্বে অবস্থিত কোনটা? মকার মকার। তাহলে উপধা সংজ্ঞা কার হবে? ময়ের উপধা সংজ্ঞা হবে ময়ের। অতএব এখানে অন্তিম অল অকার, তার পূর্বে অবস্থিত মকার হলো উপধা সংজ্ঞক। আর একটা উদাহরণ দিই, যদি বলা হয় যে উদাহরণ 2, এটা হচ্ছে উদাহরণ 1। যদি বলা হয় যে রামম, এটাকেও ভাঙি একটু। র আ ম অ ম, এখানে বলো তো কোনটা উপধা সংজ্ঞা হবে? এখানে উপধা কার হবে? মানে এখানে কোনটা উপধা সংজ্ঞক, কোনটা? শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ওখানে কোনটা উপধা সংজ্ঞক বলো তো? ম এখানে যে রয়াকার ম র রামম, এখানে উপধা সংজ্ঞক কোনটা? রামম এখানে উপধা সংজ্ঞক। অকারটা তো, হ্যাঁ বলো। অকারটা তো। অকারটা একদম। এখানে অন্তিম অল মকার, তার পূর্বে অবস্থিত অকার হলো উপধা সংজ্ঞক। এটা হচ্ছে উপধা সংজ্ঞা বিধায়ক সূত্র এবং তার উদাহরণ সহ ব্যাখ্যা। আচ্ছা, আজকে এটুকুই থাক।